তুই এখনো ঘুম থেকে উঠিস না কেন? বিকেল কয়টা বাজে দেখেছিস? আমি তো তোকে পড়িয়ে তারপর বাসায় যেতে হবে নাকি? আমি আজ পড়তে পারবো না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমাকে প্লিজ ঘুমাতে দিন। তোর কথা মতো তো আর সবকিছু হবে না। আমি এতটা পথ হেঁটে হেঁটে এখানে তোকে পড়ানোর জন্য এসেছি, আর এখন তোকে আমি না পড়িয়ে চলে যাব, এটা তুই ভাবলি কি করে? আর সেই কখন থেকে তোর জন্য বসে অপেক্ষা করছি। আমি বললাম তো আজ আমার পড়তে ইচ্ছে করছে না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি আজ একটু ঘুমাতে চাই, আমাকে প্লিজ ঘুমাতে দিন। এখন যদি তুই ঘুম থেকে উঠে পড়ার টেবিলে না বসিস, তাহলে কিন্তু আমি সত্যি এক বালতি পানি এনে তোর উপর ঢেলে দিব, এই বলে দিলাম। নেহার এই কথা শুনে নীল আর কোনো উপায় অন্তর দেখতে না পেয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। হাত মুখ ধুয়ে এসে তারপর পড়ার টেবিলে বসলো, কারণ সে খুব ভালো করেই জানে নেহা যেটা বলেছে সেটাই করবে। নেহার কথার কোনো অন্যথা হবে না। নেহা কতক্ষণে পড়ার টেবিলে বসে নীলের জন্য অপেক্ষা করছিল। নীল পড়ার টেবিলে বসতে ঠাস করে তার গালের নিচে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, ওই হারামজাদা, তোকে না কাল বলেছিলাম হোমওয়ার্ক গুলো করে রাখতে, তাহলে তুই এগুলো করে রাখলি না কেন? না মানে আসলে আপু, কাল রাতে হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, আর আমাদের বাসার আইপিএস তো নষ্ট হয়ে গেছে, তাই অন্ধকারে হোমওয়ার্কগুলো করতে পারিনি। সে না হয় বুঝলাম কাল তুই করতে পারিসনি, কিন্তু আজ তো ভার্সিটি থেকে এসে তারপর এগুলো করে রাখতে পারতিস। তুই তো খুব ভালো করে জানিস আমি তোকে পড়াতে আসবো আর হোমওয়ার্ক গুলো দেখবো। আসলে ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেই আমার ভীষণ ঘুম পাচ্ছিল, তাই তো আমি ঘুমিয়ে গেছিলাম। তুই সারা রাত কি করেছিস? সারা রাত কি চুরি করতে গিয়েছিলি নাকি, যে দিনের বেলা ভার্সিটি থেকে এসে ঘুম পেয়ে গেল? না আপু, অন্য কিছু কেন চুরি করতে যাব? যেটা চুরি করতে চাইছিলাম সেটাই তো পারছি না, তাহলে অন্য কিছু চুরি করে আর কি লাভ আছে? মানে তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি চুরি করতে চাইছিস তুই? না আপু, সেরকম কিছুই না, বাদ দাও তো, এসব নিয়ে আর কথা না বলি। আমি হোমওয়ার্কগুলো করছি, তুমি আমাকে 10 মিনিট সময় দাও, আমি ততক্ষণই করে নেব। এই বলে নীল খাতা বের করে হোমওয়ার্ক গুলো করতে লাগলো। প্রায় 15 মিনিটের মতো সময় লাগলো এগুলো শেষ করতে। হোমওয়ার্ক গুলো করার শেষ হলে নীল সেগুলো নেহার দিকে বাড়িয়ে দিলে নেহা দেখে, তারপর নীলকে আবারও পড়াতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই নীলের আম্মু নেহার জন্য নাস্তা নিয়ে তাদের রুমে প্রবেশ করলো। নেহা নীলের খাতায় পড়া তুলে দিয়েছিল, আর নীল তখন নেহার দিকে হাঁ করে তাকিয়ে দেখছিল। নীলের আম্মুর বিষয়টা খেয়াল করেন, আর তখনই তিনি নীলের কাছে এসে বলতে থাকেন, কি রে, তুই এভাবে তোর ম্যাডামের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? হঠাৎ করে পেছন থেকে মায়ের গলার আওয়াজ শুনতে পেয়ে নীল অনেকটা থতমত খেয়ে গেল, আর সে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে বলতে লাগলো, কই না তো আম্মু, তুমি ভুল দেখেছো, ম্যাডাম আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছিল, আমি তো সেই পড়াগুলোই বুঝে নিচ্ছিলাম। নীল আর তার মায়ের মধ্যে কথোপকথন চলছিল, কিন্তু নেহা এসব কিছুই কানে নিচ্ছিল না। সে তার মতো করেই নীলকে পড়া বুঝিয়ে দিচ্ছিল। নীলের আম্মু নাস্তার প্লেটটা নেহার সামনে দিয়ে বলতে লাগলো, এই নাও তোমার নাস্তাটা, খেয়ে নাও, তারপর তোমার যা পড়ানোর তা পড়িয়ে নিও। দেখুন আন্টি, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি এভাবে প্রতিদিন আমার জন্য নাস্তা বানিয়ে আনতে যাবেন না। এমন নয় যে আমি বাসা থেকে না খেয়ে এখানে চলে আসি। আপনি নাস্তা দিলে তারপর সেটা খেয়ে আমার পেট ভরাবো। আরে বাবা, তুমি বিষয়টাকে ওভাবে দেখছো কেন? আমি ওভাবে কোনো কিছুই মিন করিনি। তুমি আমার ছেলেকে পড়াতে আসো, আর আমাদের বাড়িতে আসা প্রত্যেকটা প্রাইভেট টিউটোরিয়ালকেই আমি সবসময় নাস্তা দিয়ে থাকি। এক্স্যাক্টলি আন্টি, আমি আপনাকে সেটাই বোঝাতে চাইছিলাম। আমাকে দয়া করে আর 5টা টিউটরের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন, নেহা এই কথাটাই নীলের আম্মুকে বলছিল। তার কারণ অন্য সবাই টাকার জন্য টিউশন পড়ায়, কিন্তু নেহার সেরকম কোনো প্রয়োজন নেই। নেহার বাবা যথেষ্ট অবস্থা সম্পন্ন একজন ব্যক্তি, শহরে বেশ কয়েকটা ব্যবসা রয়েছে ওনার, আর সেটা দিয়ে ওনার ফ্যামিলি খুব ভালোভাবেই চলে যায়। তো আপনারা এখন কি ভাবছেন, এত কিছু থাকার পরেও নেহা কেন নীলকে টিউশন পড়ায়? এটার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। নীলকে যেই টিউশন টিচার টিউশন পড়াতো, সে হঠাৎ
করেই গ্রামের বাড়িতে চলে গেছে আর ঢাকায় ফিরে আসবে না। এদিকে কয়েকদিন পরেই নীলের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। এই মুহূর্তে তার টিউশন বন্ধ হয়ে গেলে পড়াশোনার একটা বিঘ্ন অবস্থা তৈরি হবে, আর সেজন্যই নীলের পাপা নীলের জন্য টিউশন টিচার খুঁজতে থাকেন। কিন্তু সেরকম কোনো ভালো টিউশন টিচার তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখনই হঠাৎ করেই একদিন নেহার বাবার সঙ্গে একটা কফি হাউসে ওনার দেখা হয়ে গেল। সেই দিনে নেহার বাবার সঙ্গে বিষয়টা খুলে বলেন। এদিকে নেহা অনার্স শেষ করেছে এই তো 1 বছর আগে। বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু চাকরিটা হচ্ছে না। নেহা পড়াশোনা শেষ করে চাকরি নেওয়ার ইচ্ছে পোষণ করেছে। এদিকে তার মা বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু সে কোনোভাবেই চাকরি না নিয়ে বিয়ে করবে না। আর সেজন্যই বাড়িতে বসা রয়েছে। সেদিন বিকেলবেলা বাড়িতে আসার পর নেহার বাবা ড্রয়িং রুমে বসে নেহার আম্মুর সঙ্গে গল্প করছিল আর উক্ত বিষয়টা নিয়ে আলোচনা করছিল। তখনই কথাটা শুনে ফেলে নেহা, আর তাই সে তার বাবাকে বলতে থাকে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আঙ্কেলকে বলে দিও পরীক্ষার আগ পর্যন্ত যে কয়দিন আছে সেই কয়দিন আমি নীলকে টিউশনি পড়াবো। এসব তুই কি বলছিস? অবশেষে কিনা চাকরি পাচ্ছিস না বলে তুই টিউশন পড়াবি? এটা তো আমি মেনে নিতে পারছি না। আমার টাকা পয়সা অর্থ সম্পদ কোন জিনিসটার অভাব আছে যার কারণে তোকে টিউশন পড়তে হবে? দেখো বাবা, কথাটা এখনো টাকা পয়সা বা অর্থ সম্পদের নয়। ছেলেটা পড়াশোনায় যথেষ্ট ভালো, আমি যতদূর শুনেছি আর কি। এখন যদি পরীক্ষার আগে এসে টিউশনি পড়াতে না পারে তাহলে তো পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। তখন মেয়ের কথায় সম্মতি জানালেন নেহার আম্মু। তিনি তখন নেহার বাবাকে বলেন নেহার বাবা যেন নেহাকে অনুমতি দেয় নীলকে টিউশন পড়ানোর জন্য। নেহার বাবাও তখন মেয়ে এবং স্ত্রীর কথায় অমত করতে পারেনি। তিনি তাদের কথায় সম্মতি পোষণ করেন এবং সেদিন রাতেই নীলের বাবাকে এই খবরটা ফোন করে জানিয়ে দেন। পরের দিন বিকালবেলা নেহা নীলদের বাসা চিনত। বিকাল 3টে বাজতেই নেহা বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে নীলদের বাড়িতে চলে আসে। নীল তখন নিজের রুমে ঘুমাচ্ছিল। ভার্সিটি থেকে এসে তার ক্লান্ত লাগে, এটা প্রতিদিনের অভ্যেস। সে প্রতিদিন ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করবে, কিছুক্ষণ সময় ঘুমাবে, আর তারপর সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায়ের দোকানে চলে যাবে। ঠিক এই মুহূর্তেই তাদের বাড়ির কলিং বেল বেজে উঠল। নীলের আম্মু তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। কলিং বেলের আওয়াজ শুনে তিনি এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজা খুলেই তিনি নেহাকে দেখতে পেলেন। নেহাকে দেখেই তিনি বলতে লাগলেন, কি ব্যাপার মা? নেহা, হঠাৎ তুমি আমাদের বাড়িতে? নেহা খুব ভালোভাবেই বুঝতে পারলো নীলের আম্মু হয়তো এই ব্যাপারটা জানেন না। জানলে হয়তো তিনি এটা জিজ্ঞাসা করতেন না। তাই তো নেহা নীলের আম্মুকে বলতে লাগলো, কেন আন্টি, আপনাকে আঙ্কেল কিছু বলেনি নাকি? আমি আজ থেকে নীলকে টিউশনি পড়াবো, আর তার জন্যই তো আমি এখানে এসেছি। ও আচ্ছা তাই নাকি? ও আচ্ছা তাই নাকি? তাহলে তো এটা খুব ভালো খবর। ঠিক আছে, তুমি এখানেই বস, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না আন্টি, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি একটু আগেই বাসা থেকে খাওয়া দাওয়া করে তবে এখানে এসেছি। কিন্তু নীলের আম্মু নেহার সেই সব কথা শুনলো না। তিনি কিচেনে চলে গেলেন নেহার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসতে। এদিকে নেহা সেখানে বসে না থেকে সোজা নীলের রুমে চলে গেল। নীল তখন নিজের রুমে নাক ডেকে ঘুমাচ্ছিল। ভার্সিটি থেকে এসে প্রতিদিন এসে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়ে। আজকেও তার অন্যথা হয়নি। তখনই হঠাৎ করেই নেহা নীলের রুমের ভিতর প্রবেশ করে আর নীলকে নাম ধরে ডাকতে থাকে। এই নীল, নীল, কি হলো? এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? এখন কি ঘুমানোর সময় নাকি? কিন্তু নেহার ডাকে নীলের ঘুম ভাঙলো না। সে বেঘরে ঘুমাচ্ছে। এইসব ছোটখাটো সাউন্ড তো তার কর্ণগোচর হবে না। এদিকে নেহা কোনোভাবেই ভেবে পাচ্ছে না একটা মানুষ কিভাবে এতটা বেঘরে হয়ে ঘুমাতে পারে। তাই তো সে আবারও নীলের নাম ধরে ডাকতে লাগলো। কিন্তু তাতে যখন কোনো কাজ হচ্ছিল না, তখন নেহা বাধ্য হয়ে নীলের হাত ধরে টান দিল। হঠাৎ করেই নেহা নীলের হাত ধরে হ্যাচকা টান দেওয়াতে নীল অনেকটা ভয় পেয়ে লাফ দিয়ে পেছন থেকে উঠে বসলো। নীল অনেকটাই ভয় পেয়ে গেছিল, তাই বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসেই একটা চিৎকার দিতে যাচ্ছিল। তখনই নেহা তার মুখটা চেপে ধরলো আর বলতে লাগলো, কিরে, তোরে আবার ভূতে ধরেছে নাকি? এভাবে চিল্লানি দিচ্ছিস কেন? নেহার এমন কথা শুনে নীল বলতে লাগলো, আরে আপনি এখানে? হ্যাঁ, কেন? তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখে মনে হচ্ছে ভূত দেখেছিস। হ্যাঁ, আমি তো সেরকমটাই ভাবছিলাম। মনে মনে হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে, তাও আবার কোনো কথাবার্তা ছাড়াই, আবার আমার বেডরুমে। হ্যাঁ,
হ্যাঁ, কেন? তোর রুমের বাইরে তো কোথাও লেখা নেই যে তোর রুমে প্রবেশ করা যাবে না। আমি তো সেটা বলিনি। আমি তো শুধু এটাই বলেছি যে আপনি হুটহাট করে কোনো কথাবার্তা ছাড়াই আমার কাছে কেন এসেছেন। কারণ আজ থেকে আমি তোকে টিউশনি পড়াবো। যা, এখন হাত মুখ ধুয়ে এসে পড়ার টেবিলে পড়তে বস। আপনি আমাকে পড়াবেন মানে? আপনি আমাকে কেন পড়াবেন? দেখ, এত বেশি কথা বলিস না। এত বেশি কথার উত্তর দেওয়ার মুডে আমি নেই। তোকে যেটা বলেছি তুই সেটাই কর। আমার সঙ্গে তর্ক করা আমি একদমই পছন্দ করি না। আরে এই যা, আমি আপনার সঙ্গে তর্ক কোথায় করলাম? আমি তো শুধু আপনাকে জিজ্ঞাসা করেছি আমার আব্বু কি আপনাকে বলেছিল নাকি আমাকে টিউশন পড়ানোর কথা? নয়তো কি আমি যেচে তোর এখানে এসেছি নাকি? তোর বন্ধু বলেছে বলেই তো এসেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এই বলে নীল বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এসে পড়ার টেবিলে বসলো। নীল পড়ার টেবিলে বসা মাত্রই নেহা নীলের বই নিয়ে বেশ কিছুক্ষণ বইয়ের পাতা উল্টাতে লাগলো আর তারপরে বলতে লাগলো। কোন সাবজেক্টে তোর সব থেকে বেশি প্রবলেম সেটাই আগে আমাকে বলতে হবে, সেখান থেকেই আমি শুরু করি। আমার তো সব বিষয় প্রবলেম, আপনি কোন বিষয়ে পড়াবেন সেটা বলুন। তোর যে বিষয়গুলোতে প্রবলেম রয়েছে আমি সবগুলো বিষয়ই পড়াবো। এখন তাহলে শুরু করা যাক। এই বলে নেহা সবার প্রথমেই অঙ্ক বই নিয়ে পড়াতে শুরু করলো। আর এভাবেই শুরু হলো তার প্রথম দিনের টিউশন পড়ানো প্রায় অর্ধেক হয়ে গেছে। তখনই নীলের আম্মু চা নাস্তা নিয়ে নীলের রুমে প্রবেশ করলো। নীল তখন অঙ্ক করছিল, তার আম্মু নাস্তা ট্রে টেবিলের উপর রাখতে রাখতে নেহাকে বলতে লাগলো। নেহা, পড়াটা পড়ে শেষ কর, আগে নাস্তাটা খেয়ে নাও। আরে আন্টি, তোমাকে না বললাম আমার নাস্তা লাগবে না? আমি একটু আগে বাসা থেকে খাওয়া দাওয়া করে তবে এসেছি। তারপরও তুমি কেন কষ্ট করে আমার জন্য নাস্তা বানাতে গেলে? আরে বাবা, সে তুমি নাস্তা করে আসো আর না করে আসো তাতে বা কি যায় আসে? আমার বাড়িতে কেউ এসে নাস্তা না করে চলে যাবে, সেটা কি করে হতে পারে নাকি? এই নাও, বেশি কিছু করিনি, অল্প চা নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, এটা খেয়ে নাও আর তারপর পড়াও। এই বলে নীলের আম্মু রুম থেকে বের হয়ে চলে গেল। নেহা নাস্তা না খেয়ে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে প্লেটটা এক সাইডে সরিয়ে রাখলো আর চায়ের কাপে চুমুক দিতে লাগলো। নীল ভীষণ অবাক হলো, একজন মানুষ নাস্তা না খেয়ে শুধু চায়ের কাপ হাতে নিল। এটা দেখে সে লেখা বন্ধ করে নেহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নেহা চা খেতে খেতে নীলের দিকে তাকায়। সে দেখতে পায় নীল তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাই সে নীলকে বলতে লাগে। কিরে, চা খাবি নাকি? এভাবে আমার দিকে হা করে তাকিয়েছিস কেন? আমি চা খাওয়ার জন্য তাকিয়ে নেই, আমি তো এই জন্যই তাকিয়ে আছি যে আম্মু এতগুলো নাস্তা দিয়ে গেল কিন্তু আপনি শুধু চায়ের কাপটা হাতে তুলে নিলেন আর বাকি নাস্তাগুলো সাইড করে রেখে দিলেন, তাই? কারণ ওগুলো আমি খাবো না। আর আমি প্রচন্ড চা প্রেমিক মানুষ, আমি চায়ের ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করি না। এই বলে নেহা চায়ের চমক দিতেই মনোযোগ দিল আর এদিকে নিয়ে নীলের পড়াশোনায় এভাবেই চলে গেল তাদের সেদিনের দিনটা। পড়া শেষ হলে নেহা সেখান থেকে নিজের বাড়িতে চলে গেল। আর এদিকে নীল বিকালে নাস্তা করার জন্যই ডাইনিং টেবিলে আসে। তখনই তার আম্মু তাকে বলতে থাকে পড়া কেমন হয়েছে। নীল তার আম্মুকে জানায় তার পড়ার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। নীলের আম্মু তখন আর কোনো কথা না বলে নীলকে নাস্তা খেতে দিলেন। সে নাস্তা খেয়ে বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেল। আড্ডা দেওয়া শেষ হলে রাত 10টার দিকে সে বাড়িতে ফিরে আসে। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার সকালবেলা যথাসময়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসেই দেখতে পায় তার গার্লফ্রেন্ড রিয়া ক্যাম্পাসের একপাশে বসে আছে। রিয়াকে দেখা মাত্রই নীল রিয়ার দিকে এগিয়ে গেল। রিয়া তখন সেখানে বসে বসে ফেসবুকে স্ক্রল করছিল। নীল তার পাশে গিয়ে বসতে এসে মোবাইলটা রেখে নীলের দিকে তাকালো আর তারপরে বলতে লাগলো। কি ব্যাপার, আজ এত লেট হলো কেন? তুমি তো প্রতিদিন আরো আগে চলে আসো। না মানে আসলে আজ সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নিলে চলো ক্যান্টিনে যাওয়া যাক। আমি বাসা থেকে কিছু খেয়ে আসিনি, দুজনে একসঙ্গে খাবো বলে। ও আচ্ছা, আমিও কিছু খেয়ে আসিনি, চলো আগে খেয়ে নেই। এই কথা বলে নীল তার গার্লফ্রেন্ড রিয়াকে নিয়ে ভার্সিটির ক্যান্টিনে চলে গেল। সেখান থেকে দুজন নাস্তা শেষ করে তারপর যে যার রুমে চলে গেল। নীলের গার্লফ্রেন্ড রিয়া এই বছর অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে।
রিয়া যখন ভার্সিটিতে প্রথম অ্যাডমিশন নিয়েছে তখনই নীলের সঙ্গে তার পরিচয়। তারপর থেকে আস্তে আস্তে কথা বলা, আর সেখান থেকেই তাদের প্রেমের শুরু। ভার্সিটি শেষ হলে রিয়া ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগে নীলের জন্য। নীল ক্যাম্পাস থেকে বের হতে রিয়া তার দিকে এগিয়ে যায় আর তারপর বলতে থাকে, চলো, অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, আজ একটু কোথা থেকে ঘুরে আসি। কিন্তু বেবি এটা তো হবে না, কারণ আমার টিউশন আছে। আমার বাবা আমার জন্য নতুন টিউশন টিচার রেখেছে, এখন তো আমি কোথাও যেতে পারবো না। আরে বেবি, তুমি এভাবে কেন বলছো? আমি কখন বললাম তোমার চাইতে আমার টিউশন টিচার বড় হয়ে গেল? আমাকে টিউশন তো করতে হবে, সামনেই আমার ফাইনাল ইয়ারের এক্সাম। এখন যদি আমি ঠিকমতো পড়াশোনা না করি তাহলে এক্সামের রেজাল্ট খারাপ হবে। হলে হোক, তাতে আমার কিছু আসে যায় না। তুমি খুব ভালো করেই জানো আমি আমার বাবার একমাত্র আদরের রাজকন্যা। আমি আমার বাবার কাছে মুখ ফুটে যেটা চাইবো, আমার বাবা কখনোই আমাকে সেটা দিতে দুইবার চিন্তা করবেন না। তাই এসব নিয়ে তোমার চিন্তা কোনো কারণ নেই। এই কথা শুনে নীল রিয়াকে বলতে থাকে, রিয়ার এসব ব্যাপার নিয়ে কোনো চিন্তা না থাকলেও নীলের অনেক চিন্তার কারণ আছে। নীলের বাবার অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুরও কমতি আছে, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপার হলো নীল তার বাবার একমাত্র সন্তান, তার বাবার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তার বাবার পরে নীল হবে এইসব সম্পত্তির একচ্ছত্র মালিক। আর সেই সবকিছুর জন্য নীলকে আগে নিজেকে প্রস্তুত করতে হবে, সেই সবকিছুর উপযুক্ত প্রমাণ করতে হবে, তবেই নীলের বাবা সবকিছু নীলের নামে উইল করে দিবেন, এমনটাই তিনি বলে রেখেছেন। তাছাড়া আর নীল নিজেও ছোটবেলা থেকে প্রতিজ্ঞাবদ্ধ বাবার সমস্ত কিছু পাওয়ার উপযুক্ত প্রমাণ করে তবেই সে বাবার অফিসে বসবে। আর তার জন্যই সে পড়াশোনায় এতটা গুরুত্ব দেয়। কিন্তু তার গার্লফ্রেন্ড রিয়া এইসবের কোনো তোয়াক্কা করে না। তার কথা হলো কোনো রকম নিজের মতো করে জীবনটা পার করতে পারলেই হলো, সেখানে মা বাবার কথা এত মেনে চলার কি আছে? তবে নীল ফ্যামিলি ভক্ত না হলেও মা বাবার কথা মেনে চলতে ভীষণ পছন্দ করে, আর সবসময় সে মা বাবার কথা মেনে চলে। এদিকে নীল তার গার্লফ্রেন্ড রিয়াকেও ভীষণ ভালোবাসে, চাইলেও রিয়ার সঙ্গে সে ব্রেকআপ করতে পারে না। রিয়ার সঙ্গে যখন রিলেশনে জড়িয়েছিল তখন তো সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ইদানিং রিয়া এমন হয়ে গেছে সবসময় সে নীলকে উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে। নীল না পারছে এখন এসব কিছু সহ্য করতে, আর না পারছে রিয়াকে ছেড়ে এ সম্পর্ক থেকে পিছিয়ে আসতে। তাই নীল পড়েছে মহা ঝামেলায়, এসে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে রিয়া তখন আবারও নীলকে বলতে থাকে, কি হলো নীল, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কি বললাম? তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? আরে বাবা, তুমি এমন কেন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাকে বললাম না সামনে আমার এক্সাম আছে, এখন আমাকে ঠিকমতো পড়াশোনাটা করতে হবে। আমি বুঝতে পারছি না তুমি ইদানিং আমাকে অ্যাভয়েড কেন করতেছো। আমি তোমাকে যখনই কোনো কিছু করতে বললাম তোমার হয়তো সময় নেই, নয়তো বা পড়াশোনার অজুহাত। খামন ডিয়ার, আমি তোমাকে কোনো অজুহাত দিচ্ছি না। আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর তো আমার আর কোনো কাজ থাকবে না। আমি সারাক্ষণ তোমাকে সময় দেব। কিন্তু এসব কথায় কোনো কাজ হলো না। রিয়া নীলের কোনো কথাই শুনলো না, সে মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে নীলও তখন আর কোনো চিন্তা ভাবনা না করে সোজা বাসায় চলে আসলো, কারণ কিছুক্ষণ পরেই নেহা তাকে টিউশন পড়ানোর জন্য চলে আসবে। তাই সে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সময় বিশ্রাম নিচ্ছিল। আর ঠিক ওই মুহূর্তেই নেহা চলে আসে তাকে টিউশন পড়ানোর জন্য। এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো। এদিকে সেদিকে ঝগড়া করে চলে যাওয়ার পর থেকে রিয়া নীলের সঙ্গে কোনো কথা বলছে না, নীলের ফোন রিসিভ করছে না। নীল বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সে নীলের সঙ্গে কোনো যোগাযোগ কন্টিনিউ করছে না। নীল এসব কিছু নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ রিয়াকে সে সত্যিই ভালোবাসে। কিন্তু রিয়া কেন তার এই ব্যাপারটা বুঝতে পারে না, এটাই তার বোঝা আসে না। কিন্তু এসব কিছু নিয়ে এখন বেশি চিন্তা করা একদম চলবে না, কারণ আগামী সপ্তাহেই তার এক্সাম। সেদিন রাতের বেলা নীলের বাবা বাড়িতে এসে নীলকে নিজের রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন, কি ব্যাপার বাবা, সামনের সপ্তাহে তো তোমার এক্সাম আছে, তোমার প্রিপারেশন কেমন চলছে? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ। তুমি দোয়া করো শুধু, সব ঠিকঠাক হয়ে যাবে। ইনশাল্লাহ।
এটা আমি তো সব সময় তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার সঙ্গে সব সময় ভালো কিছুই হয়। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো, পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই আল্লাহ দিবেন। হ্যাঁ আব্বু, তুমি একদম ঠিক কথাই বলেছ। প্রথমত আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আর দ্বিতীয়ত আমাদেরকে পরিশ্রম করতে হবে। এই বলে বাবা বসে বসে গল্প করতে লাগলো। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। তখনই নীলের আম্মু বেডরুমে প্রবেশ করেন। বাবা ছেলের গল্প শুনতে শুনতে তিনি বলতে থাকেন, কি ব্যাপার? আমি খাবার টেবিলে খাবার রেডি করছি, কখন থেকে তোমাদের দুজনকে ডেকেই চলেছি। আমার কথা কি তোমাদের কান পর্যন্ত পৌঁছায় নাই নাকি? বলে তারা সবাই মিলে খাবার টেবিলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ হলে সবাই নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। নীলের বাবা একজন গার্মেন্টস ব্যবসায়ী। এশিয়ার বিভিন্ন বড় বড় কান্ট্রিতে ওনার গার্মেন্টস উৎপাদিত পোশাক রপ্তানি করে থাকেন। ঢাকা শহরে ওনার মোটামুটি 7টা বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, যেগুলো উনি হাজার হাজার কর্মচারীর মাধ্যমে পরিচালনা করে থাকেন। চেতনার অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি তার, তিনি একা হাতে সবকিছু সামাল দিতে পেরে উঠছেন না। আর সেই জন্যই তিনি চাইছেন নিজের ছেলেকে যোগ্য উত্তরসূরি বানিয়ে কাজের চাপ কিছুটা নিজের উপর থেকে কমাতে। আর এদিকে নীলও তার বাবার এই কষ্ট মেনে নিতে পারছে না। তাই সে পড়াশোনাটা শেষ করে যত দ্রুত সম্ভব ব্যবসার কাছে হাত লাগাতে চায়। সেদিন সকালবেলা অফিসে আসতেই নীলের বাবার ম্যানেজার এসে নীলের বাবাকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা গত সপ্তাহে যে 10 কোটি টাকার একটা কাজের অর্ডার নিয়েছিলাম, সেটা আগামীকাল শিপমেন্ট করতে হবে। ও আচ্ছা, এটা তো ভালো কথা। কিন্তু স্যার, খারাপ খবর হলো এটাই যে ওই অর্ডারের আমরা সবেমাত্র 70% প্রোডাক্ট রেডি করতে পেরেছি। একদিনে তো 30% প্রোডাক্ট রেডি করা সম্ভব নয়। কিন্তু এটা আপনি কি বলছেন? তাহলে কিভাবে কি করব? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এখন কি করা যাবে সেটাই বলুন। আপনাকে আমি কি বলবো, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না, কারণ আমি তো নিজেই এসবের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই বলে ম্যানেজার সাহেব সেখান থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে নীলের বাবা পড়ে গেলেন মহা চিন্তায়। শিপমেন্টের কাজ সেটা তো রেডি করতেই হবে, তা না হলে তো অনেক বড় একটা লোকসানের সম্মুখীন হতে হবে। কিন্তু তিনি কিভাবে কি করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। এই মুহূর্তে যদি তিনি এই কাজের শিপমেন্ট করতে না পারেন, তাহলে হয়তো আগামী কয়েকটা প্রজেক্ট ওনার হাতছাড়া হয়ে যাবে। এই বায়ারদের সঙ্গে এটাই ওনার প্রথম কাজ, আর এখনই যদি এই শিপমেন্টটা ঠিক মতো করতে না পারেন, তাহলে তো আর নেক্সট টাইম এই বায়ারদের সঙ্গে কোনো কাজ করতে পারবেন না। কারণ বিদেশিরা অনেক সময় সচেতন, তারা কাজকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তারা কাজের ক্ষেত্রে কোনো রকম হেয়ালি পছন্দ করে না, তাদের কাছে সবার আগে কাজ। তাই নীলের বাবা কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তিনি আবারও ম্যানেজার সাহেবকে নিজের কেবিনে ডেকে পাঠালেন আর বলতে লাগলেন, দেখুন ম্যানেজার সাহেব, যা করার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তবেই করতে হবে। হ্যাঁ স্যার, সেটাই তো ভাবছি, তার নামা। তাই কিভাবে কি করা যায়? আপনি এখন এই সমস্ত শ্রমিককে জানিয়ে দিন আজ সারা রাত ডিউটি করতে হবে এবং আগামীকাল সকালের মধ্যেই সিমেন্টের প্রোডাক্ট রেডি করতে হবে। তাদেরকে জানিয়ে দিন আজ সারা রাত ডিউটি করার জন্য তাদের এক্সট্রা পারিশ্রমিক দেওয়া হবে, সেই সঙ্গে ওভারটাইম তো দেওয়াই হবে। এই কথা বলার পিছনে কারণ হচ্ছে অনেক শ্রমিক আছে যাদের টাকা পয়সার অনেক বেশি প্রয়োজন। তারা একটা বেতন বোনাসের কথা জানতে পারলে খুব মনোযোগ সহকারে কাজটা করে এবং যত দ্রুত সম্ভব কাজটা শেষ করার চেষ্টা করবে। ওনার এই মুহূর্তে যত দ্রুত সম্ভব কাজটা শেষ করা প্রয়োজন, তাই তিনি এরকমটা বললেন। যাই হোক, ম্যানেজারকে কথাটা বলার সঙ্গে সঙ্গেই ম্যানেজার সাহেব এই কথাটা অ্যানাউন্স করে দিলেন। আর এইদিকে কর্মচারীরা এসব কথা শুনতে পেয়ে কাজের গতি বাড়িয়ে দিল। যেখানে সন্ধ্যা 7টায় অফিস ছুটি হওয়ার কথা ছিল, সেখানে রাত 2টা পর্যন্ত কাজ করে তারা মোটামুটি শিপমেন্টের কাজ কমপ্লিট করে ফেললো। রাত 3:30-এর মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে গেল এবং সমস্ত কর্মচারীদেরকে পরের দিনটা সম্পূর্ণ দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হলো। এদিকে কর্মচারীরাও খুশি হলো, সেই সঙ্গে মালিক পক্ষ, আর অন্যদিকে শিপমেন্টের কাজও কমপ্লিট হয়ে গেল। এভাবে এ যাত্রায় বেঁচে গেলেন। শিপমেন্টের কাজ কমপ্লিট হওয়ার পর নীলের বাবা ম্যানেজারকে আবারও কেবিনে ডেকে নিলেন আর বলতে লাগলেন, দেখলেন তো, মাঝে মধ্যে উপস্থিতি বুদ্ধি অনেক কাজে লাগে। এই মুহূর্তে যদি আমি উপস্থিত বুদ্ধিকে কাজে না লাগাতাম, তাহলে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারতাম না।
হ্যাঁ স্যার, এটা আপনি একদম ঠিক কথাই বলছেন। এই মুহূর্তে যদি আপনি এই কথাটা চিন্তা না করতেন তাহলে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারতাম না। এই বলে তারা দুজন সেখানে বসে গল্প করতে লাগলো। ম্যানেজার সাহেব এবং নীলের বাবা দুজনেই বেশ চিন্তিত ছিলেন এই শিপমেন্টের কাজ নিয়ে। শিপমেন্টের কাজ ভালোই শেষ করতে পারায় দুজনেই বেশ আনন্দিত। তাই নীলের বাবা ম্যানেজার সাহেবকে বলেন আজ রাতে ফ্যামিলি সহ ওনার বাসায় যেন চলে আসেন, সবাই একসঙ্গে ডিনার করবেন। ম্যানেজার সাহেবও না করলেন না, তিনি এক কথায় সম্মতি জানালেন। আর তারপর নীলের বাবা নিজের বাসায় চলে গেলেন আর ম্যানেজার সাহেব ওনার বাসায়। অবশ্য এদিকে সকালবেলা বাসায় আসাতে ম্যানেজারের স্ত্রী একটু রাগারাগি করলে পরে ম্যানেজার সাহেব নিজের স্ত্রীকে সম্পূর্ণ বিষয়টি একটু বুঝিয়ে বলেন। আর সন্ধ্যাবেলায় ইনভাইট আছে সেটা জেনে ম্যানেজার সাহেবের স্ত্রী একটু বেশি খুশি হলেন। আসলে মেয়ে মানুষ বলে কথা, তারাও কোথাও ঘুরতে যাওয়া বা কোনো জায়গায় দাওয়াত যাওয়ার কথা শুনলে ভীষণ খুশি হয়। ম্যানেজার সাহেবের স্ত্রীও তার ব্যতিক্রম নন। সারাদিন ম্যানেজার সাহেব ঘুমিয়ে কাটিয়ে দিলেন। বিকেল হতে না হতেই ওনার স্ত্রী ওনাকে ঘুম থেকে ডেকে তুললেন। তারপরেই বাচ্চাদের নিয়ে রেডি হয়ে গেলেন। এদিকে ম্যানেজার সাহেব বলতে লাগলেন, আরে বাবা, সবে তো মাত্র বিকেল, আমাকে আরেকটু সময় ঘুমাতে দাও। সময় হলে আমি নিজেই তোমাদেরকে নিয়ে চলে যাব। কিন্তু ম্যানেজার সাহেবের স্ত্রী নিজের কথায় অনড়। তিনি কোনো প্রকার রিস্ক নিতে চান না। ওনার দাওয়াত মিস হওয়া কোনোভাবেই চলবে না, দাওয়াত যেতেই হবে। তাই তিনি বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে বসে রইলেন। এদিকে ম্যানেজার সাহেব সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলেন। তারপর ফ্রেশ হয়ে নিজেই এক কাপ কফি বানিয়ে নিলেন, কারণ ওনার স্ত্রী সাজুগুজু করে রেডি হয়ে বসে আছেন। এই মুহূর্তে তিনি যদি হাজারবার নিজের স্ত্রীকে কফি বানিয়ে দেওয়ার কথা বলেন, কিন্তু ওনার স্ত্রী কখনো এটা করবেন না। কারণ একটাই মেয়ে মানুষ কোথায় যাওয়ার জন্য সাজুগুজু করে রেডি হলে তাদেরকে আর যাই হোক কোনো কাজ অন্তত করানো যায় না। আর এদিকে ম্যানেজার সাহেবের স্ত্রীও তার অন্যথা নন। ম্যানেজার সাহেব কফি খেয়ে নিজেকে একটু চাঙ্গা করে নিলেন। আর এদিকে ম্যানেজার সাহেবের স্ত্রী বারবার ওনাকে তাড়া দিয়েই চলেছেন। তাই ম্যানেজার সাহেব আর কোনো কিছু চিন্তা না করে নিজের রুমে গিয়ে রেডি হয়ে নিলেন। তারপর সন্ধ্যা 7টার দিকে বাসা থেকে বের হয়ে গেলেন। বাসা থেকে বের হয়েই তিনি পাশেই একটা সুপার শপ থেকে বেশ কিছু মিষ্টি আর ফলমূল কিনে নিলেন, কারণ কোথাও দাওয়াতে যেতে হলে হাতে করে সামান্য কিছু অন্তত নিয়ে যেতে হয়। একেবারে খালি হাতে তো আর কোথাও দাওয়াত খেতে যাওয়া যায় না। দেখতে দেখতে রাত 8টার মধ্যে তারা নীলদের বাড়িতে চলে আসলো। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই নীলের আম্মু দরজা খুলে দিলেন। উনি আগে থেকেই জানতেন সন্ধ্যাবেলায় বাড়িতে মেহমান আসবে, তাই তিনি তাদেরকে সালাম দিয়ে কৌশল বিনিময় করে বাসার ভিতরে প্রবেশ করতে বলেন। ম্যানেজার সাহেব ওনার স্ত্রী সন্তান নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। ড্রয়িং রুমে এসে ওনার স্ত্রী সন্তানকে নিয়ে বসেন। নীলের আম্মু তাদেরকে বসতে বলেন এবং ঠান্ডা পানীয় দিয়ে আপ্যায়ন আরম্ভ করেন। কিছুক্ষণের মধ্যেই নীলের বাবা ড্রয়িং রুমে চলে আসে আর ম্যানেজার সাহেব এবং ওনার স্ত্রীর সঙ্গে গল্প করতে থাকেন। এভাবেই চলে যায় বেশ কিছুক্ষণ সময়। আর এদিকে নীলের আম্মুর রান্নাবান্না প্রায় হয়ে আসছিল, তাই তিনি কাজের মেয়েটাকে নিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে খাবার টেবিলে সাজিয়ে রাখেন। এদিকে সেদিন রাতের বেলা বাসায় মেহমান আসবে এই কথা যেন নীলের আম্মু নেহাকেও নিজেদের বাসায় ইনভাইট করেন। শুধু নেহা বললে ভুল হবে, নেহার পুরো ফ্যামিলিকে তিনি ইনভাইট করেন। যদিও নেহা কোনো ইনভাইটেশনে সচরাচর অ্যাটেন্ড করে না, কিন্তু নীলের আম্মু অনেক রিকোয়েস্ট করে বলাতে নেহা তার পরিবারের সবাইকে নিয়ে সেখানে চলে আসে। রাত 8:30টার মতো বাজে। নেহা এবং তার ফ্যামিলির সবাই নীলদের বাড়িতে এসে পৌঁছতেই নেহা সেখানে এসেই সোজা নীলের রুমে চলে গেল। নীলের সঙ্গে কিছুক্ষণ গল্প করবে সেজন্য, কিন্তু সেটা আর হয়ে উঠল না, কারণ নীল ওই সময় বাসায় ছিল না। প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি তখনও। নেহা সারা রুমে খুঁজে দেখলো, বাড়ির ছাদেও খুঁজে দেখলো, কিন্তু কোথাও নীলকে খুঁজে পেল না। তাই সে ড্রয়িং রুমে ফিরে আসেন। নীলের আম্মু তখন কিচেনে সালাদ কাটছিলেন। নেহা সেখানে চলে গেল আর নীলের আম্মুর কাছে নীলের ব্যাপারে জিজ্ঞাসা করলো। তখন নীলের আম্মু নেহাকে সবকিছু খুলে বলেন। নেহা তখন আর কোনো কথা না বলে সেখান থেকে ড্রয়িং রুমে এসে বসে। রাতে 9:30টায় সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। তখনই হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা যায়। নেহা নিজেই উঠে গিয়ে দরজাটা খুলে দিল আর দেখতে পেল নীল দাঁড়িয়ে আছে। নীল তো মনে মনে কোনোদিন কল্পনাও করেনি নেহা এই সময়ে তাদের বাড়িতে থাকবে। তাই তো সে নেহাকে দেখে একদম ভূত দেখার মতো চমকে গেল আর বলতে লাগলো, আরে আরে ম্যাডাম, আপনি এখানে? তার আগে তুই আমাকে এটা বল, এত রাতে তুই কোথায় ছিলি? আর এত রাতে
কোথা থেকে এসেছিস? না মানে আসলে ম্যাডাম, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম, তাই তো বাসায় ফিরে আসতে একটু লেট হয়ে গেল। কিন্তু এত রাতে আপনি আমাদের বাসায় কি করছেন? তোর শ্রাদ্ধ খেতে এসেছি হারামজাদা। নেহার এমন কথা শুনে অনেকটাই ভেবাচেকা খেয়ে গেল নীল এবং বাসায় উপস্থিত সকলেই। কেউ এরকম কিছু কখনোই আশা করেনি। তারা ভাবতেই পারেনি নেহা সবার সামনে নীলকে এমন কিছু বলবে। নীল হাঁ করে নেহার দিকে তাকিয়ে আছে, সে কোনো কথাই বলছে না। তখনই নেহা ওর শার্টের কলার টান দিয়ে বাসার ভিতরে প্রবেশ করাই আর গেট লাগিয়ে দিয়ে বলতে থাকে, ওই হারামজাদা, যা গিয়ে খাবার টেবিলে বস। খাওয়া দাওয়া শেষ করে তারপর রুমে গিয়ে পড়তে বসবি। আজ আমি তোদের বাসায় থাকবো, সারা রাত তোকে পড়াবো। নেহার এমন কথা শুনে উপস্থিত সবাই আরো অনেক বেশি অবাক হয়। আর নেহার দিকে তাকিয়ে নীলের বাবা বলতে থাকে, কিন্তু মামুনি, এত রাতে জেগে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আমার কিচ্ছু হবে না আঙ্কেল, এইসব কিছু নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনারা খাওয়া দাওয়া করে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি আজ সারা রাত নীলকে পড়াবো। এমনকি আরো একটা কথা বলে রাখি, আগামীকাল থেকে বিকেল 3টায় আমি আপনাদের বাসায় আসব। তারপর বিকেল 3টা থেকে ভোররাত পর্যন্ত, তারপর সকালে আমি বাসায় গিয়ে ঘুমাবো। কথাটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে নীলের। সে অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে বলতে থাকে, আরে ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আপনার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে পাগলের মতো প্রলাপ করছেন? আপনি একটা মেয়ে মানুষ, আপনি আমার সঙ্গে আমার রুমে সারা রাত থাকবেন? হ্যাঁ তো কি হয়েছে? তুই কি ভূত নাকি যে আমাকে গিলে খেয়ে ফেলবি, নাকি আমি তোকে খেয়ে ফেলবো? সবাইকে অবাক করে দিয়ে কথাটা বলে নেহা। কিন্তু ততক্ষণে নেহাকে আর কোনো প্রশ্ন করার সাহস কেউ পাচ্ছিল না। তাই কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ নিজেদের মতো খাবার খাওয়ায় মনোযোগ দিল। নেহাও আর কোনো কথা না বলে নিজের খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে সবাই বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করলো। আর তারপর সবাই নিজেদের বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। বাসায় চলে যাওয়ার জন্য কিন্তু নেহা তার আম্মুকে পরিষ্কার জানিয়ে দিল সে এখানেই থাকবে। তাই নেহার আম্মু আর কোনো কথা বললেন না। তিনি নিজের স্বামীকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে নীল রুমে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিল নেহা। রুমে এসে ড্রেসিং টেবিলের উপরে রাখা পানির জগ থেকে এক গ্লাস পানি নিয়ে সোজা নীলের মুখের উপর ঢেলে দিল। নীল চিৎকার দিয়ে উঠে বসলো আর বলতে লাগলো, আরে এটা কোন ধরনের অসভ্যতা? আমি রাতের বেলা ঘুমাচ্ছি, এখন কি ফাইজলামো করার সময় নাকি? তোকে ঘুমাতে কে বলেছে? খাবার টেবিলে শুনতে পাসনি? আজ থেকে রাতে আমি এখানেই থাকবো আর সারা রাত তোকে পড়াবো। আপনার মাথা খারাপ হয়ে গেলেও আমার মাথা এখনো সম্পূর্ণ খারাপ হয়নি। আমার মাথা এখনো ঠিক আছে। সারা রাত পড়বো মানে আমি ঘুমাবো কখন? আমি তোকে রাত 3টা পর্যন্ত পড়াবো, আর তারপর ঘুমাবি। সকাল 8টায় ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাবি। এইটুকু ঘুমই তোর জন্য যথেষ্ট। এই বলে নীল বিছানা থেকে নামতে না চাইলেও নেহা নীলকে জোর করে টেনে হিঁচড়ে বিছানা থেকে নামালো। অনিচ্ছা সত্ত্বেও নীলকে টেনে নিয়ে পড়ার টেবিলে বসালো। নীল পড়ার টেবিলে বসে ঝিমাচ্ছিল। আর তখনই নেহা ঠাস করে তার মাথায় একটা চড় মেরে বলতে লাগলো, কিরে এভাবে মুরগির মতো ঝিমাচ্ছিস কেন? তোকে এখানে ঝিমাতে বসাইছি নাকি পড়তে বসাইনি? আরে এত রাতের বেলা ঘুমাবো না তো কি করব? আপনি তো পুরো পাগল হয়ে গেছেন। তোর যদি এরকমটা মনে হয়ে থাকে তাহলে সেটাই, আমি তাকে আর কিছুই বলবো না। এখন চুপচাপ পড়তে বস, আর কোনো কথা বলবি না। এই বলে নেহা নীলকে পড়া বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু নীল কোনোভাবেই নিজের চোখ খুলে রাখতে পারছিল না। বারবার তার ঘুম এসে যাচ্ছিল আর সে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছিল। কিন্তু নেহার অত্যাচারে সে আর ঘুমিয়ে থাকতে পারছিল না। তার সময় যেন কাটছিলই না। কখন রাত 3টে বাজবে আর কখন সে ঘুমাবে, এটাই মনে মনে ভাবছিল। এদিকে নেহা একদম পুরো চাঙ্গা মুডে রয়েছে, তার যেন চোখে কোনো ঘুম নেই। রাত আনুমানিক 1টার বেশি বাজে। তখনই নেহা নীলকে বলতে থাকে, তুই এই অঙ্কটা কর, আমি ততক্ষণ এই দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসি। তারপর দুজনে একসঙ্গে ব্যালকনিতে বসে কফি খাবো। নীল তখন নেহার কথার কোনো উত্তর দিল না।
সে শুধু মনে মনে ভাবতে লাগলো একটা মানুষ কতটা মেন্টাল হলে এরকম কথা বলতে পারে। রাত 1টা বাজে নাকি ব্যালকনিতে বসে চাঁদ দেখতে দেখতে কফি খাবে। সে যাই হোক, অত ভেবে কোনো কাজ নেই। তাই নীল নিজের মতো করে অঙ্ক করতে লাগলো। এদিকে নেহা কিচেনে চলে আসে। যেহেতু সে এই বাড়িতে নতুন, এখানকার কোনো কিছুই তার চেনা জানা নেই, তাই কফি আর চিনি দুটোই খুঁজে পেতে তার একটুও সময় লাগলো। কিন্তু সে হাল ছেড়ে দিল না, খুঁজে বের করে তবেই কফি বানিয়ে নিয়ে নীলের রুমে চলে গেল। নীলের ততক্ষণে অঙ্ক করা শেষ হয়ে গেছিল, তাই নেহা নীলকে বলতে লাগলো ব্যালকনিতে যাওয়ার জন্য, কিন্তু নীল যেতে রাজি হচ্ছিল না। আর ঠিক তখনই নেহা আবারও নীলকে জোর করে ব্যালকনিতে চলে গেল। দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেতে লাগলো। আর তখনই হঠাৎ করেই নেহা নীলকে বলতে লাগলো, আচ্ছা, তুই কখনো প্রেম করেছিস? হঠাৎ এসব প্রশ্নের মানে কি? দেখ, আমাকে অত প্রশ্ন করিস না। আমি তোকে যেটা বলেছি সেটার উত্তর দে। আমাকে কেউ প্রশ্ন করুক, এটা আমার পছন্দ না। হ্যাঁ করেছি, তো কি হয়েছে? সত্যি বলছিস তুই? তোর গার্লফ্রেন্ড কিসে পড়ে? আপাতত নেই, মোটামুটি বলা চলে ব্রেকআপ হয়ে গেছে। কারণ বেশ কিছুদিন ধরে তার সঙ্গে আমার যোগাযোগ বন্ধ। সে আমার মতো করে চলতে পারে না, তাই। মানে তুই কি বলতে চাইছিস? আমি তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না, একটু ক্লিয়ারলি খুলে বলতো আমাকে। আসলে আপনি তো খুব ভালো করেই জানেন এই মুহূর্তে আমি পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি। আমার বাবার এবং নিজের ইচ্ছা পূরণের জন্য এদিকে আমার গার্লফ্রেন্ড চাই। আমি সব সময় তাকে সময় দেই। হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকলে তো তাকে সময় দিতেই হবে, এখানে অবাক হয়ে বলার কি আছে? কিন্তু পড়াশোনার প্রেশারের জন্য আমি সেটা দিতে পারছি না। আর তার একটু সময় হবে না, অনেক অনেক লম্বা সময় চাই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, আমাকে তোর কেমন লাগে সেটা জিজ্ঞেস করেছি। মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি তো দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরী আছেন। হ্যাঁ, আমি দেখতে সুন্দরী সেটা তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি তোকে অন্য কথা জিজ্ঞাসা করছি। নেহার কথাটা ঠিক নীলের মাথায় ঠিকভাবে ঢুকলো না, তাই নীল বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো। আর তারপর নেহা আবারও নীলকে বলতে লাগলো, কি রে, কি হলো? তোকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আমি আপনার কথাটা এখনো ঠিকভাবে বুঝে উঠতেই পারিনি। তাহলে কি উত্তর দেব সেটা আপনি নিজেই আমাকে বলে দিন না। ও মা, সোজা কথা সোজাভাবে বলছিস না নাকি? আমি তো তোকে এটাই জিজ্ঞাসা করেছি, আমাকে তোর পছন্দ হয় নাকি? হ্যাঁ, আমি তো সেটাই বললাম আপনাকে। আমার পছন্দ হওয়া বা না না হওয়ার কি আছে? আপনি আমার টিচার, আপনি আমাকে তো ভালোই পড়ান। দেখ, একদম হ্যাবলামি করিস না, এইসব আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে সেসব কথা, কফিটা শেষ কর। সবে মাত্র রাত 1:30 বাজে, আরো 1.5 ঘন্টা তোকে পড়তে হবে। এই বলে দুজনেই কফিতে চুমুক দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাদের কফি খাওয়া শেষ হলে দুজনে আবারও রুমে ফিরে আসে আর নীল পড়তে বসে। রাত 3টে বাজতেই নীল বলতে লাগলো, এবার তো আমাকে ছেড়ে দিন, রাত 3টা বেজে গেছে, আমাকে এখন ঘুমাতেই হবে। আমি আর বসে থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। আমি তোদের গেস্টদের রুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো, তারপর ফজরের আজান দিলে নামাজটা পড়ে বের হয়ে যাব। আম্মুর রুমের দরজা খোলা আছে, আপনি চাইলে আম্মুর রুমে আম্মুর সাথেও ঘুমাতে পারেন। নীল কথাটা নেহাকে উদ্দেশ্য করে বলে, কিন্তু নেহার কানে সেই কথা পৌঁছানোর আগে নেহা রুম থেকে বের হয়ে চলে যাচ্ছিল। নেহা নীলের রুম থেকে বের হয়ে নিচে গেস্ট রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ফজরের আজান দিতে সেই ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নিল। আর তারপরেই হাঁটতে হাঁটতে নীলদের বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে গেল। কলিং বেল চাপ দিতেই তার আম্মু দরজা খুলে দিল। এত সকালবেলা নেহাকে বাসায় ফিরে আসতে দেখে তিনি ভীষণই অবাক হন আর বলতে থাকেন, এটা কি ব্যাপার? তুই এত সকাল থেকে কোথা থেকে আসলে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাকে সবকিছু বুঝতে হবে, এটা কোন হাদিসে লেখা আছে সেটা আমায় বলো তো শুনি। এই বলে নেহা তার আম্মুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে সোজা নিচের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। এদিকে নীল সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে প্রবেশ করা মাত্রই তার গার্লফ্রেন্ড রিয়া তার পথ আগলে দাঁড়ালো। নীল এরকমটা একদমই আশা করেনি, কারণ বেশ কিছুদিন ধরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো কথা বলা তো দূরের কথা, টোটালি যোগাযোগ বন্ধ করে দিয়েছে এই বলা চলে।
রিয়া তার সামনে এসে দাঁড়ানোতেই নীল অনেকটাই চমকে যায় আর তখনই সে রিয়াকে বলতে থাকে। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার পথ আগলে দাঁড়ালে কেন? কোনো প্রবলেম নাকি? হ্যাঁ, আমি তো তোমাকে সেটাই জিজ্ঞাসা করতে এসেছি। আমি তোমার সঙ্গে কথা বলছি না, বেশ ভালো কথা, কিন্তু তাই বলে তুমিও আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে? এমনটা তো কথা ছিল না। দেখো, আমি ইদানিং তোমাকে দেওয়ার মতো কোনো টাইম আমার হয়ে উঠছে না। আমি পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আছি। এখন তোমার যদি ইচ্ছে হয় তুমি আমার সঙ্গে থাকবে তো থাকতে পারো, নয়তো বিকল্প রাস্তা খুঁজে নিতে পারো। দেখো, যখন আমরা সম্পর্কে এসেছি তখন তো এরকম কোনো কথা ছিল না, তাহলে এখন তুমি কেন আমার সঙ্গে করছো এমন? নীল ততক্ষণে রিয়ার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেছে। রিয়া বেশ কিছুক্ষণ অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আর ঠিক তখনই রিয়ার এক ফ্রেন্ড পিছন থেকে রিয়ার কাঁধে হাত রাখে আর বলতে থাকে। কি ব্যাপার রিয়া, তুমি এখানে কি করছো? রিয়া তখন কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, নীলের চলে যাওয়া দেখছে। তখনই আবারও শুভ রিয়াকে বলতে থাকে। কাম অন রিয়া, তোমাকে আমি আগেই বলেছিলাম এইসব প্লেবয় টাইপের ছেলেদের সঙ্গে মিশো না। ওরা ফুলের মধু খাওয়া শেষ হয়ে গেলে ফুলটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেয়। দেখো প্লিজ, এভাবে বলো না নীল। এরকম ছিল না কেন যে হঠাৎ করে এরকম হয়ে গেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম। শুরুতে কোনো ছেলেই এরকম থাকে না, সময়ের সাথে সাথে সবাই বদলে যায়। যাই হোক শোন, তোমাকে ফ্রিতে একটা অ্যাডভাইস দেই, এই ছেলের পেছনে পড়ে থেকে লাভ নেই। তার চাইতে বরঞ্চ এটাই ভালো হয় তুমি আমার সঙ্গে রিলেশনে আসো। এসব কি বলছো তুমি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে তুমি খুব ভালো করেই জানো আমি নীলের সঙ্গে রিলেশনে আছি, সেখানে তুমি ডিরেক্ট আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছ? প্রেমের প্রস্তাব নয়, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। বলো কবে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে হবে? শুভর এরকম কথা শুনে ভীষণ রকম অবাক হয় রিয়া। সে কখনো ভাবতেও পারেনি একটা ছেলে একটা মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে থাকা অবস্থাতেও ডিরেক্টর বিয়ের প্রস্তাব দিতে পারে। তাই রিয়া শুভকে বলতে থাকে সত্যি সত্যি রিয়াকে বিয়ে করতে চায়। তাহলে রিয়া এই প্রস্তাবে রাজি আছে, কারণ সে নিজের এই অবহেলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে নীলকে দেখিয়ে দিতে চাই সেও কিছু করতে পারে, নীলের জন্যে তার জীবন থেমে থাকবে না। নীল তাকে যতটা অবহেলা করছে সে নীলকে ততটাই যন্ত্রণা দিতে চায়, কারণ রিয়া খুব ভালো করেই জানে নীল তাকে খুব বেশি ভালোবাসতো। কিন্তু ইদানিং কোনো কারণে যে নীল তাকে অবহেলা করছে এটাই তার বুঝে আসছে না। এদিকে রিয়ার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে কেনই বা চাইবে, তাই শুভ এক কথায় রাজি হয়ে গেল আর বলতে লাগলো আগামী সপ্তাহেই সে তার ফ্যামিলিকে নিয়ে রিয়ার বাসায় যাবে। বিয়ে প্রস্তাব দিতেই অতঃপর দুজনে কথা বলতে বলতে নিজেদের ক্লাসরুমে চলে গেল। আর এভাবেই চলে গেল বেশ কিছুদিন। পরের সপ্তাহে শুক্রবার সকালবেলা শুভ রিয়াকে ফোন করে জানায় সে তার ফ্যামিলিকে নিয়ে আজ বিকেলেই রিয়াদের বাড়িতে আসবে। রিয়া খবরটা শুনে ভীষণ খুশি হয়। সে তার আম্মুকে সবকিছু খুলে বলে আর সবকিছু শুনে তার আম্মুও সম্মতি জানায় এবং মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করেন। শুভ তার ফ্যামিলিকে নিয়ে বিকাল 3টার দিকে রিয়াদের বাড়িতে আসে। সবাই মিলে ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ গল্প গুজব করে আর তারপরেই শুভর আম্মু সবকিছু রিয়ার ফ্যামিলিকে খুলে বলে রিয়ার ফ্যামিলিও তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। কারণ সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ছেলেটাও চারিত্রিক দিক দিয়ে মোটামুটি ভালোই বলা চলে। তাই বিয়ের প্রস্তাবে না করার মতো কোনো ওয়ে খুঁজে পান না রিয়ার ফ্যামিলি। অতঃপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন তারিখ ফাইনাল হয়। যেহেতু বিয়ের দিন তারিখ ফাইনাল হয়ে গেছে তাই তারা দুজনে ছুটিয়ে প্রেম করতে শুরু করেছে। দুজনে ভার্সিটিতে একসঙ্গে যাওয়া আসা করে হাতে হাত ধরে হাঁটাহাঁটি করে, সবাইকে যেন একদম থাক লাগিয়ে দিয়েছে। এদিকে ভার্সিটির স্টুডেন্টরাও ভীষণ রকম অবাক, কারণ যে মেয়েটা কদিন আগেও একজন সিনিয়রের সঙ্গে সম্পর্কে ছিল আর সেই মেয়েটাই এখন কিনা নিজের ব্যাচমেট কারোর সঙ্গে এতটা ঢলাঢলি করছে, এটা তারা সহজভাবে নিতে পারছে না। তাই তারা এই খবরগুলো নীলের কানে পৌঁছে দেয়। এদিকে নীলের এক্সাম শুরু হয়ে গেছিল, ঠিক ওই মুহূর্তেই নীল এই খবরটা জানতে পারে। তাই সে মনে মনে ভেবেছিল হয়তো এটা তাকে জ্বালানোর জন্য বলা হয়েছে। তাই সে এসব দিকে মনোযোগ না দিয়ে নিজের পড়াতে মনোযোগ দিল। দেখে দেখে তার পরীক্ষা শেষ হয়ে গেল। সেদিন বিকেল বেলা হঠাৎ করেই নীল তার বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে
আর ঠিক এই মুহূর্তেই দেখতে পায় রিয়া রিকশায় করে শুভকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। এই বিষয়টা দেখেই নীল বিষয়টা হজম করতে পারলো না। রিকশার সামনে গিয়ে দাঁড়ালো আর তারপরে রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। রিয়া, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভ তোমার সঙ্গে কি করছে? এই শুভ, তুমি রিয়ার সঙ্গে একই রিকশায় কেন? আমার হবু বউয়ের সঙ্গে একই রিক্সায় আমি থাকবো না তো কে থাকবে বলেন শুনি? শুভর এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল নীলের। সে কোনো কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে তার সঙ্গে। তাই তো সে আবারও রিয়াকে বলতে লাগলো। এটা শোনার পর রিয়া নীলকে যেটা বললো সেটা শোনার জন্য নীল একদমই প্রস্তুত ছিল না। রিয়া নীলকে তখন বলতে লাগলো। কি হলো রিয়া, তুমি কোনো কিছু বলছো না কেন? শুভ এসব কিছু কি বলছে? সব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তোমার তো অত কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। তুমি তো তোমার পড়াশোনা নিয়েই ব্যস্ত থেকেছো। না হলে তোমার বাবার সম্পত্তি তোমার হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আমার একজন মানুষ প্রয়োজন, যেটা তোমাকে আমি কখনোই বোঝাতে পারিনি। তাই তো আমি নিজে অন্য কাউকে খুঁজে নিলাম। মানে এসব কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না, এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। পাগল তো আমি তোমার প্রেমে ছিলাম। তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে পাগলের মতো ভালোবেসেছিলাম। আর তুমি তুমি তো আমার ভালোবাসার কোনো মূল্যই দিলে না। এসব তুমি কি বলছো? তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। শুধুমাত্র পড়াশোনার চাপে রয়েছি বলে তোমার সঙ্গে কিছুদিন সময় কাটাতে পারিনি, তাই বলে তুমি অন্য একজনের সঙ্গে ঘোরাঘুরি করবে? এটা তো হতে পারে না। দেখো, শুধু এতটুকু বললে ভুল হবে। আমি আর শুভ দেখো শুধু এতটুকু বললে ভুল হবে। আমি আর শুভ রিসেন্টলি বিয়ে করতে চলেছি। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। বুঝতে পেরেছো? নীল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এসব কি বলছে রিয়া? সে যেন মুহূর্তের মধ্যেই বোকা বনে গেল। তার সঙ্গে এরকম কিছু একটা হবে সেটা কোনোদিন কল্পনাও করতে পারেনি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর এদিকে রিয়া শুভকে নিয়ে সেখান থেকে চলে গেল। কেটে গেল বেশ অনেকক্ষণ সময়, কিন্তু নীল তার পরেও সেখানেই দাঁড়িয়ে আছে। আর এদিকে ঠিক ওই মুহূর্তেই নেহা কোথায় একটা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। বাসার সামনে বের হতেই দেখতে পেল নীল সেখানে দাঁড়িয়ে আছে। তাই সে এক মুহূর্ত দেরি না করে নীলের কাছে এগিয়ে আসলো। তারপরেই সে নীলকে বলতে লাগলো। এই নীল, চল না একটু ঘুরে আসি। বাসায় বসে থেকে ভালো লাগছিল না, তাই তো বের হলাম, কিন্তু কাউকেই পাচ্ছি না সঙ্গী বানাতে। দেখুন, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই। আপনি এখন আসতে পারেন, দয়া করে আমায় বিরক্ত করবেন না। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি তোকে। দেখতে আপসেট দেখাচ্ছে, তাই তো বললাম চল দুজনে একটু ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। কিন্তু নীল কোনোভাবেই নেহার সঙ্গে যেতে চাইছিল না। এদিকে নেহাও হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। তাই সে এক প্রকার জোর করেই নীলকে নিয়ে গাড়িতে উঠে গেল। আর সঙ্গে সঙ্গেই ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল তারা। দুজনে একটা লেকের পাড়ে এসে অনেকক্ষণ ধরেই বসে আছে। চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। তখনই আবারও হঠাৎ করেই নেহা নীলকে বলতে থাকে। কি খাবে বলো? ওই যে ওখানে চটপটি আর ফুচকার দোকান আছে। আমি কোনো কিছু খাবো না, আমি বললাম তো আমার ভালো লাগছে না। আমি একটু একা থাকতে চাই। প্লিজ লিভ মি অ্যালোন। সেটা বললে তো হবে না। আমার সঙ্গে যখন ঘুরতে এসেছো তখন তো কিছু খেতেই হবে। বলো, চটপটি নাকি ফুচকা? কিন্তু নীল কোনো কথাই বলছিল না, চুপচাপ বসেছিল। তাই নেহা নিজেই সেখানে থেকে উঠে গিয়ে তাদের দুজনের জন্য 2 প্লেট ফুচকা নিয়ে চলে আসলো। কারণ নেহা খুব ভালো করেই জানে সবাই ফুচকা মোটামুটি পছন্দ করে, তাই এটাই ভালো অপশন। 2 প্লেট ফুচকা নিয়ে সে নেহা নীলের পাশের চেয়ারটায় বসে পড়লো। আর 1 প্লেট ফুচকা নীলের দিকে এগিয়ে দিয়ে নেহা নিজেরটা নিয়ে খাওয়া শুরু করে দিল। কিন্তু নীল তখনও চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। তাই নেহা নীলকে বলতে লাগলো। কি ব্যাপার নীল, কি হয়েছে? এভাবে চুপচাপ বসে আছো কেন? তোমার কি মন খারাপ? কই না, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি খাবার কিনে এনেছেন, খাওয়া শুরু করুন। আমাকে প্লিজ আমার মতো থাকতে দিন। কিন্তু নেহা এত সহজে ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। তাই সে আবারও নীলকে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে। যদিও নীল বলতে চাইছিল না, কিন্তু পরক্ষণে নেহার জোরাজুরিতে সে বলতে বাধ্য হলো।
সবকিছু শুনে নেহা মনে মনে মুচকি মুচকি হাসছিল, কারণ সে মনে মনে এরকমটাই চিন্তা করেছিল, যদি নীলের গার্লফ্রেন্ডের সঙ্গে নীলের ব্রেকআপ হয়ে যায় তাহলে সে নীলের সঙ্গে নিজের লাইনটা ক্লিয়ার করতে পারবে। কি ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন না তো? আসলে ঘটনা হলো নেহা নীলকে শুরু থেকেই ভীষণ রকম পছন্দ করে। বলতে গেলে সেই ছোটবেলা থেকেই নেহা নীলকে পছন্দ করে, কিন্তু নেহা নীলের চাইতে বয়সে বড়। তার চেয়েও বড় কথা হলো নীল কাউকে পছন্দ করে কিনা সেটা নেহা স্পষ্টভাবেই জানতো না, আর সেজন্যই নেহা নীলকে কোনো কিছু স্পষ্টভাবে বলতে পারছিল না। এই কথা শুনে নেহা নীলের হাতটা ধরে বলতে থাকে, দেখ, একদম চিন্তা করিস না, আমাদের জীবনে এরকম ছোটখাটো দুর্ঘটনা হতেই পারে। এসব ভেবে বসে থাকলে চলবে না, আমাদেরকে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধরো আপনি বুঝতে পারছেন না, মেয়েটাকে আমি ভীষণ রকম ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমার সঙ্গে এরকম কিছু করবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। কেন যে আমার সঙ্গে এরকম কিছু হচ্ছে আমি বুঝতেই পারছি না। দেখো, সে তোমাকে কখনো ভালোবাসেনি। যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে কখনোই তোমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারতো না। কিন্তু আমি তো তাকে সত্যি সত্যি মন থেকে ভীষণ ভালোবেসেছিলাম, তাহলে সে কেন করেছে আমার সঙ্গে এরকমটা? তার কারণটা তো আমি তোমাকে বললাম, সে তোমাকে মন থেকে কখনোই ভালোবাসতে পারেনি। যদি ভালোবাসতে পারতো তাহলে কখনোই এরকমটা করতো না। যা হওয়ার হয়ে গেছে, তার সবটা ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। বললেই কি সবকিছু ভুলে যাওয়া যায় নাকি? আমি তো তাকে ভীষণ রকম ভালোবাসতাম, আমি কি চাইলেই এত সহজে তাকে ভুলে যেতে পারবো? তখনই নেহা আবার নীলকে বলতে থাকে, চাইলে ভুলে যাওয়া সম্ভব, কারণ যে মানুষটা আমাদের, সে মানুষটাকে মনে রেখে কোনো লাভ নেই। নতুনভাবে জীবনকে সাজাতে হবে, জীবনকে গুছিয়ে নিতে হবে। কারোর জন্য বসে থেকে জীবনটাকে অগোছালো করে রাখার কোনো মানেই হয় না। এই বলে সে প্রসঙ্গ পাল্টে নিয়ে আবারও নিজের সঙ্গে গল্প করতে থাকে। এদিকে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে সেটা তাদের কারোর খেয়ালই ছিল না। সন্ধ্যা নেমে আসতেই হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। এই বুঝি এখনই ঝুম বৃষ্টি নামবে, তাই তো নেহা নীলকে বলতে লাগলো, নীল, চলো এখান থেকে উঠে যাওয়া যাক, এখনই বৃষ্টি নামবে মনে হয়। নেহার এই কথা শুনে নীল আকাশের দিকে তাকাতে দেখতে পেল সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। তাই সে উঠে দাঁড়ালো আর গাড়িতে গিয়ে বসলো। তারপর দুজনে মিলে বাসায় চলে আসে। নেহা নিজের বাসার সামনে নেমে যায় আর ড্রাইভারকে বলে দেয় নীলকে তার বাসার সামনে নামিয়ে দিতে। নীল বাসায় এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে রিয়া কেন তার সঙ্গে এরকম করলো। সে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কেন এমনটা করেছে তার সঙ্গে। সে মোবাইল হাতে নিয়ে রিয়ার নাম্বারে ফোন দেয়। প্রথমবার কল হওয়াতে রিসিভ করলো না, দ্বিতীয়বার কল হওয়ার পরে রিয়া ফোনটা রিসিভ করে আর তারপরে রিয়া নীলকে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোমার? তুমি এভাবে বারবার আমাকে কল দিচ্ছ কেন? রিয়া, তুমি কেন করলে আমার সঙ্গে এরকমটা? তুমি একটাবার বলো এই সব কিছুই মিথ্যা, তুমি আমাকেই ভালোবাসো আর আমার সঙ্গেই থাকবে? কখনোই না। আমি তোমার সঙ্গে থাকলে তাহলে তো তুমি আমাকে মূল্য দিতে। তুমি যখন আমি থাকতে আমাকে মূল্য দিতে পারোনি, এখন দয়া করে এসব ফাজলামো করতে এসো না। প্লিজ রিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমায় ভীষণ ভালোবাসি। কিন্তু সেই কথা রিয়ার কান পর্যন্ত পৌঁছলো না। তার আগেই রিয়া ফোন কেটে দিয়ে নীলের নাম্বারটা ব্লক করে দিয়েছে। কল কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই আবারও নীল অনেকবার রিয়ার নাম্বারে ফোন দেয়, কিন্তু তারপর আর ফোনটা পিক হলো না। অনেকবার ফোন দেওয়ার পরেও যখন কল ঢুকলো না, তখন নীল ফোনটা রেখে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে মাঝে মধ্যেই নীলের সারা শরীর বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছিল, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে অনুভব করতে লাগলো তার শরীরে শীত শীত লাগছে, তার পুরো শরীর ভিজে গেছে। তাই সে রুমে চলে আসলো আর জামা কাপড় চেঞ্জ করে রুমের দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। রাত 10টার দিকে নীলের আম্মু এসে অনেকবার নীলকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করলো, কিন্তু নীল বিছানা থেকে উঠলো না আর রুমের দরজা খুললো না। অবশেষে নীলের আম্মু সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নেহা নীলের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু নীল তখনও রুমের দরজা খুলে দিয়ে নেহার বাসায় এসে নীলের আম্মুকে বলতে থাকে, আন্টি, নীল কোথায়?
নীল তো নিজের রুমে রয়েছে সেই কখন থেকে, তাকে ডাকছি কিন্তু এখনো ঘুম থেকে উঠছে না। কাল কোথা থেকে যে এসে রুমের দরজা দিয়েছে, রাতের খাবারটা খাওয়ার জন্য অনেকবার ডেকেছি কিন্তু তারপরও একবারও রুম থেকে বের হয়নি। নেহা ততক্ষণে ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারলো, তাই সে কোনো কথা না বলেই নীলের রুমে চলে গেল আর অনেকবার তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। নীল কোনো কথাই বলল না, আর রুমের দরজা খোলা তো অনেক দূরের কথা। এদিকে নেহা অনেকবার নীলের মোবাইল নাম্বারে কল দিল, কিন্তু ফোন সুইচ অফ বলছে। রুমের ভিতর কি হচ্ছে কেউ কোনো কিছু বুঝতেই পারছে না। এদিকে বেলা ঘোরাতে লাগলো, দুপুর হতে চললো, কিন্তু নীলকে অনেকবার ডাকাডাকি করার পরেও সে কোনো সাড়া শব্দ করছে না আর রুমের দরজা খুলছে না। সবাই বেশ চিন্তিত হয়ে পড়লো। সবাই মিলে সিদ্ধান্ত নিল এবার রুমের দরজা ভাঙা হবে। তাই তারা রুমের দরজা ভেঙেই রুমের ভিতরে প্রবেশ করে, আর তখনই দেখতে পায় নীল সেন্সলেস হয়ে বিছানার উপর পড়ে আছে। তাই তারা তাড়াহুড়ো করে নীলকে নিয়ে হসপিটালে চলে গেল। ডাক্তার দেখানো হলো নীলের হার্ট অ্যাটাক হয়েছে। এই কথা শুনে সবাই ভীষণ অবাক হলো। তারা কেউ ভাবতেই পারেনি এইটুকু বয়সে হার্ট অ্যাটাকের মতো কিছু হতে পারে। অতঃপর ডাক্তার তাদের সবাইকে সম্পূর্ণ ব্যাপারটা একটু ভালোভাবে বুঝিয়ে বলল, আসলে হার্ট অ্যাটাকের জন্য নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। মানসিক চাপ, টেনশন আর দুশ্চিন্তা এগুলোই যথেষ্ট। সেদিন সন্ধ্যাবেলা নীলের জ্ঞান ফিরে আসলো। ডক্টর খবরটা তার ফ্যামিলির মানুষকে দেওয়া মাত্রই সবাই ছুটে গেল নীলের কেবিনে। ডাক্তার তাদেরকে শুধুমাত্র একবার চোখের দেখার অনুমতি দিল, তার সঙ্গে কোনো কথা বলার অনুমতি দিলেন না। তাই সবাই শুধুমাত্র একবার নীলকে দেখে তারপরে কেবিনের বাইরে চলে আসলেন। এদিকে নেহা পুরো সময়টা জুড়ে নীলের ফ্যামিলির সাথে হসপিটালেই রয়েছে, একবারের জন্যেও বাসায় যাওয়ার নাম পর্যন্ত নেয়নি। অপরদিকে নীলের মা বাবা নেহাকে চলে যেতে বললেও নেহা একবারের জন্যেও বাসায় যেতেই রাজি হয়নি। সেই সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় নীল যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এখানেই থাকবে। উল্টে সে নীলের ফ্যামিলির সবাইকে বলে বাসায় চলে যেতে, সে একাই নীলের কাছে থাকবে, সে একাই নীলের দেখাশোনা করতে পারবে। এদিকে নীলের মা বাবা দুজনেও ভীষণ ক্লান্ত ছিল, তাই তারা নেহার উপর ভরসা করে বাসায় চলে গেল। সারা রাত একা একাই নেহা হসপিটালে নীলের পাশে বসে রইল। নীলকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, সে ঘুমাচ্ছে। পরের দিন সকালে নেহার ফ্যামিলির সবাই এবং নীলের ফ্যামিলির সবাই হসপিটালে চলে আসে। সকাল 11টার দিকে নীলের ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে দেখে নেহা তার পাশে তার হাত ধরে বসে আছে। তার দুই চোখ কান্না করতে করতে একদম ফুলে গেছে। এটা দেখে নীল বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আর আপনার চোখ দুইটা এত ফোলা ফোলা কেন? ও কিছু না, তোমার শরীর এখন কেমন আছে? তুমি ঠিক আছো তো? কাল রাতে কি হয়েছিল তোমার? এক নিঃশ্বাসে সবগুলো প্রশ্ন করে নেহা। আর তখনই নীল নেহার এরকম একটা প্রশ্ন করতে থাকা দেখে বলতে থাকে, আরে ম্যাডাম, আস্তে আস্তে এতগুলো প্রশ্ন আপনি যদি একসঙ্গে করেন তাহলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব সেটাই তো ভেবে কুল পাই না। আপনি আমাকে আস্তে আস্তে প্রশ্ন করুন আর আমি ধীরে সুস্থে আপনার প্রশ্নের সমস্ত উত্তর দিচ্ছি। আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না। তখন নেহা থেমে যায়, আর কোনো কথাই বলে না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর নীল বলতে থাকে, জানি না কাল ওখান থেকে আসার পর হঠাৎ করে আমার কি হয়ে গেল। আমি তো সুস্থভাবে বিছানায় শুয়েছিলাম, হঠাৎ করেই বুকে সামান্য ব্যথা হচ্ছিল। তারপর কি হয়েছে আর কিছু বলতে পারি না। শরীর খারাপ লাগছিল এই কথাটা তো বাসার কাউকে বলা যেত, তাহলে তো আর এতটা খারাপ অবস্থা হতো না। আমি কি জানতাম না কি এতটা খারাপ হয়ে যাবে? আমি তো ভেবেছিলাম একটু পর ছেড়ে দিবে। ওই মুহূর্তেই ফ্যামিলির সবাই এসে কেবিনের ভিতরে প্রবেশ করলো। নেহা উঠে দাঁড়ালো, আর তারপরেই সবাই একে একে নীলকে প্রশ্ন করতে লাগলো। নীল সবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে আর কোনো কথাই বলে না, চুপচাপ তাদের কথা শুনছিল। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। তারপর নীলের আম্মু নেহাকে বাসায় গিয়ে ফ্রেশ হতে বলে, কিন্তু নেহা যেতে চাইছিল না নীলকে রেখে। কিন্তু টানা 2 দিন ধরে হসপিটালে থাকায় নেহার চেহারার অবস্থা একদম বিচ্ছিরি হয়ে গেছিল। তাই নীল সেটা দেখে নিজে নেহাকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসতে বলল। নীলকে কথা তো আর নেহা ফেলে দিতে পারে না।
নীলের কথা তো আর নেহা ফেলে দিতে পারে না, তাই সে বাধ্য হয়ে বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সময় বিশ্রাম নিল, আর তারপর বিকালের মধ্যেই আবারও হসপিটালে চলে আসলো। 3 দিন পর নীলকে হসপিটাল থেকে বাসায় রিলিজ করা হলো। এখন সে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে। এই কদিন ধরে টানা নেহা নীলের সেবা যত্ন করেছে, যে ব্যাপারটা দুই ফ্যামিলিরই সবার চোখে পড়েছে। তাই তো নীলের বাবা নেহাকে নিজের রুমে ডেকে নিয়ে বলতে লাগলেন, যদি কিছু মনে না করো তাহলে মামনি, তোমায় আমি কিছু জিজ্ঞাসা করতে পারি? নীলের বাবার এই কথা শুনে নেহা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। আর তারপর নীলের বাবা নেহাকে বলতে লাগলো, জানি না আমার কথাটা তুমি কিভাবে নেবে, কিন্তু আমার এরকমটাই মনে হয়েছে, তাই তোমাকে বলছি। তাই নয় কি? আরে আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? আপনি আমার বাবার মতো যে কোনো কথা নিঃসংকোচে আমায় বলতে পারেন। বলুন, কি বলবেন? তুমি কি আমার ছেলে নীলকে পছন্দ করো? আই মিন, তাকে বিয়ে করতে চাও? নীলের বাবার এমন কথায় ভ্যাবাচেকা খেয়ে গেল নেহা। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যখনই আবারও নীলের বাবা তাকে বলতে থাকে, দেখো, এভাবে চুপ করে থাকার মতো কিছুই হয় না। আমি তোমার বাবার মতোই, তোমার মনের ভিতর কি আছে সেটা স্পষ্টভাবে আমি জানতে পারো। নেহা নীলের বাবাকে সবকিছু খুলে বলে, আর এটা বলেছে সে নীলকে অনেক দিন ধরেই পছন্দ করে, সেই ছোটবেলা থেকে, কিন্তু সাহস পাচ্ছিল না তাকে এই কথাটা বলার। নেহার কথা শুনে নীলের বাবা বুঝতে পারেন, তাই তিনি নেহাকে বলেন। নেহার বাবা তখন এই ব্যাপারটা জেনে ভীষণ আনন্দিত হন, আর তিনি তখন বলতে থাকেন তারা নিজেরাই ছোটবেলা থেকে নীল আর নেহার বিয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছিলেন, কিন্তু তারা মনে মনে ভেবেছিল নেহার বাবার ছেলে সন্তান হবে আর নীলের বাবার মেয়ের সন্তান। কিন্তু ঘটনাক্রমে পুরো ঘটনাটাই উল্টে গেল, কারণ দুজনেরই বিপরীত লিঙ্গের সন্তান জন্ম নিল। তাই তারা এই কথাটা এতদিন আর প্রকাশ করেনি, কিন্তু এখন যখন নেহা নিজেই নীলকে পছন্দ করে আর বিয়ে করতে চায়, তাই তিনি এই বিয়ের সম্বন্ধ পাকাপোক্ত করতে চান। নীলের বাবার এমন সিদ্ধান্তের কথা জেনে নেহা ভীষণ খুশি হয়, আর খুশিতে লাফাতে লাফাতে নিজেদের বাড়িতে চলে গেল। এদিকে নীলের বাবা পরের দিন বিকালবেলা নেহার বাবার অফিসে চলে গেলেন, আর নেহার বাবার সঙ্গে সমস্ত কথাবার্তা ফাইনাল করলেন। অপরদিকে নীল এসবের কোনো কিছুই জানতো না, তাই তো সেদিন বিকালবেলা নেহা নিজের নীলের কাছে এসে সবকিছু খুলে বলল। নীল এসবের জন্য একদমই প্রস্তুত ছিল না, তাই সে একটু ভ্যাবাচাকা খেয়ে বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি জানেন আপনি আমার চাইতে সিনিয়র। আচ্ছা, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমি কি কোনো কিছু না জেনেই এরকম সিদ্ধান্ত নিয়েছি নাকি? আপনি সবকিছু জেনে শুনে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমি বলবো আমি এই বিয়েটা করতে পারবো না, আর এটা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার চাইতে একটা সিনিয়র মেয়েকে কখনোই বিয়ে করব না। এই বলে নীল সেখান থেকে উঠে চলে গেল। নেহা ভীষণ রকম ব্যথিত হলো, আর কি করবে সেটাই ভেবে পাচ্ছিল না। তাই সে এক মুহূর্ত দেরি না করে নীলের বাবাকে ফোন করে সব ব্যাপারটা খুলে বলল। সবকিছু শুনে নীলের বাবা সেদিন রাতেই বাড়িতে এসে নীলের সঙ্গে কথা বলতে গেলেন। নীল তখন নিজের রুমে শুয়েছিল, তখনই তিনি নীলের পাশে গিয়ে বসলেন, আর তারপর নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, নীল, তুমি নেহাকে কি বলেছো? আপনি যেটা শুনেছেন আমি সেটাই বলেছি। মানে এসব কি বলছো তুমি? তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো, এটা তো তোমার কাছ থেকে আমি কখনোই আশা করিনি। আব্বু, আমি আমার থেকে একটা সিনিয়র মেয়েকে বিয়ে করব সেটা তুমি ভাবলে কি করে? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি যে কোনো ইয়ং মেয়ে আমাকে বিয়ে করবে না? তাছাড়া আমি এখন বিয়ে করব না। অতঃপর নীলের বাবা নীলকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলেন, যদিও নীল কোনোভাবেই রাজি হচ্ছিল না নেহাকে বিয়ে করতে, কিন্তু যখন তার বাবা তাকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে, তারপর সে রাজি হয়ে গেল নেহাকে নিয়ে। অতঃপর দুই পরিবারের সম্মতিতে মহা ধুমধামের সঙ্গে নীল আর নেহার বিয়েটা সম্পন্ন হয়ে গেল। বিয়ের কিছুদিন পরেই নীল তার বাবার কোম্পানিতে জয়েন করে, অফিসের সমস্ত কাজ বুঝে নিতে শুরু করেছে। তখনই হঠাৎ করেই একদিন সকালবেলা নাস্তার টেবিলে বসে নেহা তার শ্বশুর মশাইকে বলতে থাকে সে নিজেও তার বাবার কোম্পানিতে জয়েন করতে চায়। নেহার এমন কথা শুনে খাবার টেবিলে বসে থাকা সবাই ভীষণ রকম অবাক হয়। তারা তখনও এরকমটা কল্পনাও করে না যে তাদের বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করবে, কিন্তু নেহা তার বাবার একমাত্র সন্তান, তার বাবার সমস্ত সম্পত্তির দেখাশোনা তো তাকেই করতে হবে।
তাই নেহা এরকম সিদ্ধান্ত নিয়েছে। তোর বাবার যদি দ্বিতীয় কোনো সন্তান থাকতো তাহলে সে এরকম সিদ্ধান্ত কখনোই নিত না, কারণ নেহা খুবই সংসার প্রেমী একটা মেয়ে। নেহার এই সিদ্ধান্তে বাদ সাধলো নীল। সে পরিষ্কারভাবে নেহাকে বলে দিল সে নেহাকে কোনোভাবেই বাসার বাইরে যেতে দিতে রাজি হবে না, নেহাকে গুছিয়ে সংসার করতে হবে। কিন্তু নেহা যেই কথা মুখ দিয়ে একবার বের করে সেই কাজ না করা পর্যন্ত তার কোনো শান্তি নেই। তাই সে নীলকে বলতে থাকে, দেখো, আমি তোমাকে একবারও বলছি না যে আমি সংসার করব না। আমি আগের মতোই গুছিয়ে সংসার করব, তবে ব্যবসার দেখাশোনাটাও করতে চাই। প্লিজ তুমি না করো না। এই বলে নেহা নীলের আব্বু আম্মুকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। নীলের আব্বু আম্মু ব্যাপারটা বুঝতে পারেন, তাই তো নীলের আব্বু নেহাকে বলতে থাকে, আচ্ছা বৌমা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি তোমার বাবার কোম্পানির জয়েন করতে পারো। নীল তাকে অনুমতি না দিলেও শ্বশুরমশাইয়ের কাছ থেকে অনুমতি পেয়ে নেহা ভীষণ খুশি হয়। আর সেদিন থেকেই সে তার বাবার কোম্পানিতে জয়েন করে। সেদিন থেকেই তার জীবনে এক চরম ব্যস্ততা নেমে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানানো, যদিও বাড়িতে কাজের লোক রয়েছে, কিন্তু সে নিজের হাতেই এটা করতে চায়। তারপর অফিস থেকে এসে আবারও সবার জন্য রাতের খাবার তৈরি করা। সব মিলিয়ে এক দারুণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে নেহার। দেখতে দেখতে মোটামুটি 3 বছর পার হয়ে গেছে তাদের বিয়ের বয়স। হঠাৎই একদিন শুক্রবার বিকালে ব্যালকনিতে বসে দুজনে একসঙ্গে কফি খাচ্ছিল। নীল নেহার হাতটা ধরে বলতে থাকে, দেখো, এ পর্যন্ত তোমাকে কোনো রিকোয়েস্ট করিনি। আজ তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি আমার কথাটা রাখবে। আরে তুমি এভাবে কেন বলছো? তুমি আমার হাজবেন্ড, তুমি কোনো কথা বললে আমি সেটা রাখবো না, এমনটা হতে পারে নাকি? বলো, তুমি আমাকে কি বলবে? দেখো, এবার আমি চাই আমাদের সংসারটা একটু বড় হোক। মানে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। তুমি একটু ক্লিয়ারলি আমাকে ব্যাপারটা খুলে বললে তাহলে আমার বুঝতে সুবিধা হতো। আসলে আমি চাই যে আমাদের ঘরে কোনো নতুন মেহমান আসুক। নীলের এই কথাটা বুঝতেও নেহার বেশ অনেকক্ষণ সময় লেগে গেল। সে সহজে ব্যাপারটা বুঝতে পারছিল না। যখন বিষয়টা বুঝতে পারলো তখন সে নীলকে বলতে লাগলো, এই তুমি আমাকে খোলাখুলি বললেই তো পারতে। আমি তো নিজেই এরকমটাই ভাবছিলাম। আমি তো নিজেই ভাবছিলাম তোমাকে এই কথাটা বলবো, কিন্তু তারপর তুমি কি মনে করবে সেটা ভেবে আর বলা হয়ে উঠছিল না। এখন যেহেতু দুজনের চিন্তা ভাবনা এক হয়ে গেছে, তাহলে তার কোনো সমস্যাই রইল না। বলেই নীল নেহার হাতটা চেপে ধরলো আর শক্ত করে ধরে নেহার হাতে একটা চুমু খেলো। নেহা নীলের কাঁধে মাথা রেখে বসে আছে আর বলছে, জানি অনেকদিন ধরেই তোমার পেছনে পড়েছিলাম। আমি কখনো ভাবতেও পারিনি তোমাকে আমি আমার জীবনে পেয়ে যাব। আমিও চাই আমাদের জীবনে একজন আসুক আর আমাদের সংসারটা একদম পরিপূর্ণ হয়ে উঠুক। এ কথা শুনে নীলের মাথায় একটু দুষ্টু বুদ্ধি এঁটে গেল। তখনই সে নেহাকে পাজা কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো আর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা লাগিয়ে দিল এবং সমস্ত জানালার পর্দাগুলোও লাগিয়ে দিল। এটা দেখে নেহা তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু সে নেহার কথায় কোনো উত্তর দিল না। চুপচাপ সবকিছু বন্ধ করে দিয়ে নেহার কাছে চলে আসলো আর তারপরেই নেহাকে বিছানায় শুইয়ে দিয়ে তার বুকের উপর শুয়ে পড়লো। তারপর সেই নেহাকে বলতে লাগলো, যেহেতু দুজনেরই মনের ইচ্ছা এক, তাহলে দেরি কেন করছি? যত তাড়াতাড়ি দুজন মিশন কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি তো আমাদের মেহমান আমাদের ঘরে চলে আসবে। যা দুষ্টু, তাই বলে এই দিনের বেলা নাকি? এখন ছাড়ো আমাকে, আজ শুক্রবার বাসায় আসি, সবার জন্য স্পেশাল কিছু রান্না করব। না, সবাই মিলে আজ বাইরে খেতে যাব। আজ তোমাকে কোনো কাজ করতে হবে না, আজ শুধু তুমি আমাকে সময় দিবে। বলেই নীল নেহাকে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। নেহাও তার সঙ্গে রেসপন্স করতে লাগলো। আজ প্রায় অনেক দিন পর দুজন দুজনকে এতটা কাছে পেয়েছে, কারণ ব্যস্ততার কারণে দুজনের পার্সোনাল টাইম স্পেন্ড করা আর হয়ে ওঠে না। সারাদিনের ব্যস্ততা আর ক্লান্তিতে বিছানায় শুলে শুধু ঘুম আসে, আর কিছুই ভালো লাগে না। তাই আজ দুজন দুজনকে ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে লাগলো। নেহাও নীলের সঙ্গে সঙ্গে রেসপন্স করছিল আর কিছু সময়ের মধ্যেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। আল্লাহ হাফেজ।